আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা জানব আমেরিকা কেন জাপানে পারমাণবিক হামলা চালিয়েছিল। ওই হামলাটাই এখন পর্যন্ত বিশ্বে একমাত্র পারমাণবিক হামলা। এই হামলার গল্পটা আমরা আজকে বিস্তারিত জানবো। বিস্তারিত জানতে আজকে আমরা ফোকাস করব বিভিন্ন বিসিএস পরীক্ষা বা চাকরি পরীক্ষা বা ভর্তি পরীক্ষায় এই হামলার রিলেটেড যে প্রিলিমিনারি কোয়েশ্চেনগুলো আমরা পেয়ে থাকি বিভিন্ন পরীক্ষায়, সেগুলো আজকে আমরা মোটামুটি এই আলোচনার সাথে অ্যাডজাস্ট করে ফেলবো এবং আমাদের মনেও থাকবে। আমরা দেখতে পাচ্ছি 1945 সালের 6 এবং 9 আগস্ট জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে হামলা হয়েছিল। আমরা কেউ কি জানি হিরোশিমা এই জায়গাটা কোন দ্বীপে এবং নাগাসাকি জায়গাটা কোন দ্বীপে? যদি না জেনে থাকি তাহলে আজকেই ফার্স্ট আমরা জেনে নিচ্ছি। হিরোশিমা জায়গাটা হচ্ছে জাপানের হনশু দ্বীপে, নাগাসাকি জায়গাটা হচ্ছে কিয়োশু দ্বীপে। জাপানের 4টা প্রধান দ্বীপ আছে। এই 4টা প্রধান দ্বীপের মধ্যে 2টা হলো হনশু এবং কিয়োশু, বাকিগুলো একটু পরের আলোচনায় আসছে। হনশু এবং কিয়োশু দুইটাকে চয়েস করার পিছনে রিজন ছিল, হনশু ছিল সেনাবাহিনীর হেডকোয়ার্টার, এখান থেকে সামরিক অস্ত্র সাপ্লাই দেওয়া হতো, এটা ছিল সামরিক সাপ্লাই সেন্টার। আর এখানে যে বোমাটা মারা হয় সেই বোমার নাম ছিল লিটল বয়। এই লিটল বয় বোমাটা ছিল বেসিকলি ইউরেনিয়াম 235 সমৃদ্ধ একটা বোমা। আর এই বোমা হামলায় নিহত হয়েছিল 70,000 থেকে প্রায় 1.5 লক্ষর মতো মানুষ। এটা হচ্ছে 6 আগস্টের গল্প। এরপর 9 আগস্টে যাব আমরা নাগাসাকি শহরে, বেসিকলি কিয়োশু দ্বীপে এই জায়গাটা হামলা হয়েছিল। কারণ হচ্ছে এটা একটা শিল্পনগরী ছিল, এখানে জাহাজ এবং অস্ত্র নির্মাণ কারখানা ছিল। এই জায়গাতে ফ্যাটম্যান বোমা নিক্ষেপ করা হয়েছিল। ফ্যাটম্যান বোমাটা ছিল বেসিকলি প্লুটোনিয়াম সমৃদ্ধ বোমা, প্লুটোনিয়াম 239। এই হামলায় 40,000 থেকে প্রায় 75,000-এর মতো মানুষ নিহত হয়েছিল। আমরা যদি টোটাল সামেশন করি তাহলে 2 থেকে 2.5 লাখের মতো মানুষ মারা গেছে এই পরমাণু হামলায়। আমরা দেখতে পাচ্ছি 2 জায়গাতে হামলা হয়েছে 6 এবং 9 আগস্ট। 6 এবং 9 আগস্ট হামলার পিছনে রিজন ছিল আমেরিকা চাচ্ছিল যেন জাপান দ্রুত আত্মসমর্পণ করে। জাপান এই হামলার আগে কিছুটা অনমনীয় থাকলেও এই হামলার পরে আর অনমনীয় থাকার কোনো চান্স ছিল না। এই জন্য তারা 15ই আগস্ট 1945 সালে আত্মসমর্পণ করে। এই 15ই আগস্ট নিয়ে আমাদের বিভিন্ন প্রিলিমিনারি পরীক্ষাতে বিশেষ দিন হিসেবে জানতে চায়, সে বিষয়টা একটু পরে ক্লিয়ার করছি। আমেরিকা কেন এই ঘৃণ্য কাজটি করলো? আমরা সবাই জানি যে এই কাজটা পৃথিবীতে এখন পর্যন্ত একমাত্র পারমাণবিক সংঘাত। চলুন জেনে নেই পরমাণু হামলার কারণ। 7 ডিসেম্বর 1940 সালটা বেশ গুরুত্বপূর্ণ। এই দিন জাপান প্রশান্ত মহাসাগরে আমেরিকার একটা সামরিক ঘাঁটি ছিল, নাম হচ্ছে পার্ল হারবার। এই পার্ল হারবারে হামলা চালায়। পার্ল হারবারে হামলা চালিয়ে ওদের প্রায় 2400-র মতো সৈন্যকে মেরে ফেলে এবং বেশ কিছু ফ্রিগেট বা যুদ্ধজাহাজকে ধ্বংস করে ফেলে। এতে আমেরিকা বেশ ক্ষুব্ধ হয়ে ওঠে। আমেরিকা ক্ষুব্ধ হয়ে এরপর ওদের কংগ্রেস এবং সিনেটে সবার কাছে জানতে চায়, আমরা এই ঘটনার প্রতিরোধ হিসেবে যুদ্ধে অংশ নিতে চাই, আপনারা অনুমতি দিবেন কিনা। তখন আমেরিকাতে এটা প্রায় 100% ভোটেই 2 জায়গা থেকে বিল পাস হয়ে নেয়। অর্থাৎ আমেরিকা এই ঘটনার প্রতিশোধ নিতে গিয়ে জাপানকে আক্রমণ করবে। আর জাপানকে আক্রমণ করার দিনটা ছিল সেই 7 ডিসেম্বরের পরের দিন, অর্থাৎ 8 ডিসেম্বর 1940। তাহলে আমরা দেখতে পাচ্ছি 7 ডিসেম্বরে জাপান হামলা চালিয়েছিল পার্ল হারবারে, আর 8 ডিসেম্বর সেই ঘটনার প্রতিশোধ নিতে জাপানকে হামলা করে। জাপানকে হামলা করলেও কিন্তু আমেরিকা যুদ্ধে যুক্ত হয়নি। কিন্তু জাপানের সাথে যেসব দেশগুলো বন্ধুপ্রতিম ছিল, ওরা ওদের বিভিন্ন চুক্তির ক্লজ অনুযায়ী জাপানকে রক্ষা করার জন্য আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে বাধ্য ছিল। অর্থাৎ জাপানকে হামলা করা মানে ওইসব বন্ধুদেরকেও হামলা করা। এবার বন্ধুরা জাপানকে বাঁচানোর জন্য আমেরিকার বিরুদ্ধে হামলা করলো, যুদ্ধ ঘোষণা করলো। এবার আমেরিকাও যুক্ত হয়ে গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধে। এখন প্রশ্ন আসে, আমেরিকা কবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্ত হয়? সেটা হচ্ছে 8 ডিসেম্বর 1940। 41 থেকে 1945 সাল পর্যন্ত যুদ্ধ চলছে। যুদ্ধে আমরা দেখব যে বিভিন্ন জায়গায় কখনো আমেরিকা ভালো করছে, কখনো জাপান ভালো করছে। এভাবে করে করে যুদ্ধের একদম শেষ পর্যায়ে তখন জাপানের কিছুটা শক্তি খর্ব হচ্ছে। ততদিনে হিটলার মোটামুটি সিনারি থেকে আউট, কিন্তু আমেরিকার বিশাল সৈন্যবহর রয়ে গিয়েছিল জাপানে। এখন আমেরিকা চাচ্ছিল জাপান যেন আত্মসমর্পণ করে, কারণ জাপান যদি আত্মসমর্পণ না করে তাহলে আমেরিকা তাদের এতগুলো সৈন্যকে বাঁচায় নিতে পারবে না। এখন পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রায় 2 লক্ষ সৈন্য মারা গেছে আমেরিকার। তো আমেরিকা চিন্তা করলো জাপানকে যে কোনো মূল্যে আত্মসমর্পণ করাতে হবে, না হলে আমার সৈন্য প্রায় 5 লাখের মতো সৈন্য মারা যাবে। এই নিয়ে আমেরিকা এবং তার বন্ধুপ্রতিম দেশগুলো একটা কূটনীতি হাতে নিল। কূটনীতিটার নাম হচ্ছে পটসডাম ঘোষণা। এই পটসডাম জায়গাটা হচ্ছে জার্মানিতে। এইখানে গিয়ে তারা একটা ঘোষণা করলো। এই ঘোষণা অনুযায়ী জাপানকে বলা হলো যে তোমরা আত্মসমর্পণ করো, কিন্তু জাপান আত্মসমর্পণ করেনি। তো জাপান আত্মসমর্পণ করে নাই বলেই জাপানে পারমাণবিক হামলা হয়েছে। এখন দেখব জাপান কেন পটসডাম ঘোষণাকে
নিজেদের মতো করে নিতে পারেনি এবং এর বদৌলতে কেন তাদেরকে এত বড় একটা হামলা ফেস করতে হলো। এবার চলেন জেনে নেই পটসডাম ঘোষণাটা জাপান কেন মেনে নিতে পারেনি। এই ঘোষণার মধ্যে এমন কি কি শর্ত ছিল যেগুলো জাপান একদমই মেনে নিতে পারছিল না। দেখতে পাচ্ছি পটসডাম ঘোষণাটা স্বাক্ষরিত হয়েছিল 26 জুলাই 1945 সালে। এটা বেসিকলি হয়েছিল মিত্র শক্তিগুলোর মধ্যে। একদিক থেকে ছিল ইউএসএ, একদিক থেকে ছিল ইউকে, একদিক থেকে ছিল চায়না। আর আমরা প্রত্যেকেই জানি জাপানকে এভাবে সবাই যে ছাই চেপে ধরলো, এটার পিছনে রিজন হচ্ছে জাপান প্রথম বিশ্বযুদ্ধের আগে থেকেই সাম্রাজ্যবাদী হয়ে উঠেছিল। ওই যে 1910 সালে কোরিয়া উপদ্বীপ দখল করলো, এরপর 1935 থেকে কয়েক বছর ধরে চীনের কিছু জায়গা দখল করে রাখলো, এরপরে আবার ইন্দোচীন দখল করলো ফ্রান্সের কাছ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে। আবার এশিয়া মহাদেশে আমেরিকার শক্তিকে খর্ব করতে ওরা পার্ল হারবারে হামলা চালালো। এই যে বেশ কয়েকটা কাজ, এই কাজগুলোতেই বোঝা যাচ্ছে যে জাপান বেশ সাম্রাজ্যবাদী এবং এই সাম্রাজ্যবাদিতা জাপানের প্রতিবেশী দেশ বা অন্যান্য বড় শক্তি দেশগুলোকে বেশ টেনশনে ফেলে দিল। এই জন্যই জাপানকে ওরা বাধ্য করছিল যে তোরা সারেন্ডার কর, সারেন্ডারটা এমনভাবে করবি যেন ভবিষ্যতে তোরা আমাদের জন্য থ্রেট হতে না পারিস। একটু জেনে নেই কথাগুলো। এই ঘোষণার মূল দাবিগুলো ছিল জাপানের সামরিক শক্তি ধ্বংস করতে হবে, একেবারে মামার বাড়ির আবদার। এরপরে জাপানের সাম্রাজ্যবাদী নীতি পরিত্যাগ করতে হবে, এটা মোটামুটি সাপোর্ট করা যায়। এরপরে জাপানের মূল ভূখণ্ড 4টি দ্বীপ, একটু আগে বলেছিলাম যে জাপানে 4টা দ্বীপ আছে। 4টা দ্বীপের মধ্যে 4টা দ্বীপ হচ্ছে হনশু, কিয়োশু, হোক্কাইডো এবং শিকোকু। এর মধ্যে জাপানের সবচেয়ে বড় দ্বীপের নাম কিন্তু হনশু। হনশু দ্বীপে ওদের রাজধানী টোকিও অবস্থিত। এই 4টা দ্বীপ এবং ছোট ছোট আরো কিছু দ্বীপ আছে। এই দ্বীপগুলোর বাইরে জাপান তাদের সাম্রাজ্যকে আর বিস্তার করতে পারবে না, এই বলেই জাপানকে শর্ত দেওয়া হয় জাপানের সেনাবাহিনীকে নিরস্ত্রীকরণ করতে হবে। কিরে ভাই, সেনাবাহিনীর কাছে অস্ত্র নাই, সেনাবাহিনীর দাম থাকে? এটাও জাপানের একদম এগেনস্টে চলে গেল। জাপানকে মিত্রশক্তি দখল করবে এবং মিত্রশক্তি ততদিন পর্যন্ত দখল রাখবে যতদিন পর্যন্ত মিত্রশক্তি বুঝতে পারবে যে জাপান এখন একটা শান্তিপূর্ণ দেশ। জাপান দেখতেছে যে সবগুলাই জাপানে ঢুকতেছে, এখন জাপান কি বলবে আসো ঢুকাও? হয় নাকি? এটা হবে না তো। জাপান বললো আমরা এটা মানবো না। তখন জাপান একটা নীতি নিল, নীতির নাম হচ্ছে মোকসাৎসু। মোকসাৎসু নীতির মূল কথা হচ্ছে নীরবতা পালন করা নতুবা উপেক্ষা করা। তো জাপানের সেনাবাহিনীরা চেয়েছিল যুদ্ধ চালিয়ে যাবে, কিছু রাজনৈতিক নেতা চেয়েছিলেন যুদ্ধটা বন্ধ হয়ে যাক, আর আমেরিকা বারবার চাপ দিচ্ছিল জাপানকে যেন আত্মসমর্পণ করে, কারণ আমেরিকার বেশ কিছু সৈন্য তখন জাপানে ছিল। জাপান যদি পাল্টা হামলা চালায় তাহলে অনেক সৈন্য হতাহত হয়ে যাবে। কিন্তু আমেরিকা দেখলো যে জাপান অনমনীয়, আর এই অনমনীয়তার কারণেই জাপানকে পারমাণবিক বোমার স্বাদ পেতে হলো। আর আমরা জানি জাপানে পারমাণবিক বোমা ফেলার নির্দেশ দিয়েছিলেন হ্যারি ট্রুম্যান। এটা গত কয়েকদিন আগে বিসিএস পরীক্ষা প্রশ্ন আসছে। এবার যদি একটু টান দিয়ে জিজ্ঞেস করে যে আমেরিকা কোন প্রেসিডেন্টের অধীনে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দিয়েছিলেন, একটু আগে বলে ফেলছি, এফডি রুজভেল্ট। আর আপনারা এই লাইনটা পাইছেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কয়জন মার্কিন প্রেসিডেন্ট ছিলেন? 2 জন। কারণ মার্কিন প্রেসিডেন্টের মেয়াদ কত বছর? 4 বছর। যুদ্ধটা হয়েছে মোটে প্রায় 6 বছর। তাহলে আমরা দেখতেই পাচ্ছি এখানে একের বেশি প্রেসিডেন্ট হবেন। তাহলে একজন হচ্ছেন এফডি রুজভেল্ট, তিনি যুদ্ধে যোগ দিয়েছেন, এবং হ্যারি ট্রুম্যান পারমাণবিক বোমা নিক্ষেপ করেছেন। জাপানের মোকসাৎসু নীতির কারণে হ্যারি ট্রুম্যান জাপানের প্রতি একদম আগ্রাসী বিদ্বেষী হয়ে উঠলেন। এরপর তিনি ঘোষণা করলেন যাও বোমা মেরে আসো। 6 এবং 9 আগস্ট জাপানে বোমা ফেলা হলো। আর 6 এবং 9 আগস্ট বোমা ফেলানোর পরে জাপান তো একদম শেষ, প্রায় 2 থেকে 2.5 লক্ষ মানুষ মারা গেল। এরপরে 15ই আগস্ট জাপান আত্মসমর্পণ করলো। ওই আত্মসমর্পণের দিনকে কি বলা হয়? ওই আত্মসমর্পণের দিনকে বলা হয় ভিজে ডে, অর্থাৎ ভিক্টোরি ওভার জাপান ডে। আর কোনো জায়গায় দেখবেন যে এটা 2 সেপ্টেম্বরকেও বলা হচ্ছে। কারণ হচ্ছে 15ই আগস্ট জাপান আত্মসমর্পণ করার পরে 2 সেপ্টেম্বরে গিয়ে ওরা চুক্তিতে স্বাক্ষর করে। এর মধ্যে দিয়েই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে। এখন আপনার জন্য কনফিউজিং বিষয় হচ্ছে আমি কি 15ই আগস্ট ধরবো না 2 সেপ্টেম্বর ধরবো? অবশ্যই 15ই আগস্ট, কারণ এখানে যুদ্ধের ইম্প্যাক্টই শেষ হয়ে গিয়েছিল। তাহলে ভিজে ডে 15ই আগস্ট, যদি অপশনটা না থাকে তাহলে আপনি 2 সেপ্টেম্বরে যেতে পারেন। 2 সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিন। আশা করছি ভালো লেগেছে। যুদ্ধের বিস্তারিত যদি জানতে চান তাহলে 2টা ক্লাস আছে আমার ইউটিউব চ্যানেলে, সেই ক্লাসগুলো আমি এখানে লিঙ্ক করেছি, দেখে নেন। তথ্যগুলো আপনার ভালো লাগবে। আসসালামু আলাইকুম।